নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক। লোকসভায় সরকার পক্ষ ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল উত্থাপন করেছেন। এই ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে শাসক আর বিরোধীদের মধ্যে। আজকে আমাদের এই ভিডিওর টপিক হলো ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, অর্থাৎ ওয়াকফ বোর্ড সংশোধনী বিল 2024। আজকের ভিডিওতে আমরা এই ওয়াকফ বোর্ডের নতুন বিল নিয়ে যে খবরটি আছে সেটি দেখে নেব। তার সাথে দেখে নেব ওয়াকফ বোর্ড কি, ওয়াকফ বোর্ড কীভাবে কাজ করে, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে যে একাধিক অভিযোগ আছে সেটা আমরা দেখে নেব। আর আগে লোকসভায় ওয়াকফ বোর্ড নিয়ে কোন কোন বিল পাস হয়েছে তা দেখে নেব। তার সাথে নতুন এই যে বিল নিয়ে আসা হয়েছে, এই নতুন বিলে কি যে পরিবর্তন হতে চলেছে তাও আমরা দেখে নেব। আর কেন এই বিল নিয়ে বিরোধীরা বা বিভিন্ন সংগঠন সরকারের বিরোধিতা করছে তাও কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের আমাদের ভিডিওর টপিক ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যে নতুন বিল কিন্তু পার্লামেন্টে টেবিল হয়েছে, আর পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসছে, আর সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড় কন্ট্রোভার্সি হয়েছে। মেনলি কেন্দ্র সরকার চাইছে এই ওয়াকফ বোর্ডের ক্ষমতা কমাতে, আর তাই কিন্তু বিরোধীরা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। বিরোধী এমপিরা বলেছে এই বিলটিকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর জন্য, পাস করার আগে রেকটিফাই করার জন্য। এখন ওয়াকফ বোর্ড কি? ওয়াকফ বোর্ড নিয়ে কিন্তু আমরা অনেক দিন ধরে শুনে আসছি, আমরা অনেকেই শুনেছি যে ওয়াকফ বোর্ডের কিন্তু প্রচুর সম্পত্তি আছে। কলকাতার যে ময়দান চত্বর বা ময়দানের পাশাপাশি চত্বরে নাকি প্রচুর ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে। এখন এই ওয়াকফ বোর্ড কি এটা আমাদেরকে জানতে হবে। মেনলি ওয়াকফ বোর্ড হচ্ছে একটা বোর্ড বা একটা সংস্থা যারা কি করে, যারা মেনটেনিং করে বা মনিটরিং করে। কি মেনটেনিং করে? যে মুসলমান সম্প্রদায় মানুষের বা মুসলিম সম্প্রদায় মানুষের যে চ্যারিটেবল অ্যাসেট আছে, মানুষের ভালোর জন্য যে সম্পত্তি আছে, সেই সম্পত্তিকে দেখাশোনা করে এই ওয়াকফ বোর্ড। মেনলি মুসলিম সম্প্রদায়ে যারা ধনী ব্যক্তি আছেন বা যারা সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, তারা আল্লাহর নামে বা ভগবানের নামে এই তার সম্পত্তিকে দান করে যেতেন। মেনলি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের উন্নতি যাতে হয় সেই জন্য কিন্তু তারা এই সম্পত্তি দান করে যেতেন। আমরা জানি যে মুসলিম সম্প্রদায় আছে, দান করা একটা হচ্ছে মহৎ ব্যাপার, তাই যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই দান করতে হয়, এরকম কিন্তু মুসলিম ধর্মের একটা প্রথা আছে। আর সেই কারণেই এই যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারা এই সম্পত্তি, তাদের নিজের সম্পত্তি দান করে যেতেন আল্লাহর নামে। আর সেই সম্পত্তি মেনলি কাজে লাগতো যে মুসলিম সম্প্রদায়ের মানুষের উন্নতির ক্ষেত্রে। আর সেই সম্পত্তিতে কী করা হতো? সেই সম্পত্তিতে মসজিদ তৈরি করা হয়, দরগা তৈরি করা হয়, কিংবা কবরস্থান তৈরি করা হয়, কিংবা সেখানে মাদ্রাসা তৈরি করা হয়, স্কুল কলেজ তৈরি করা হয়, বা মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত যে রিলিজিয়াস সেরেমনি বা ধর্মীয় অনুষ্ঠান হয় সেগুলো কিন্তু এই সম্পত্তিতে বা এই জমিতে মেনলি অনুষ্ঠিত হয়। আর কি হয়, এই যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিন্তু একজন মুসলিম ব্যক্তি কিন্তু দান করতে পারবেন এবং মুসলিমদের জন্যই একমাত্র ব্যবহার করা হবে। আর একজন যখন ব্যক্তি এই দান করে দেন তিনি কিন্তু আর ফেরত পাবেন না। একবার দান করা হয়ে গেল মানে যে আমি আবার বছর দশেক বাদে বলবো আমি ফেরত চাই, তা কিন্তু পাবেন না। এই হলো ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আর এই সমস্ত সম্পত্তি মনিটরিং করে বা দেখাশোনা করে হচ্ছে এই ওয়াকফ বোর্ড। অর্থাৎ ওয়াকফ বোর্ড হলো এই যে চ্যারিটেবল যে সম্পত্তি, সেই সম্পত্তির মালিক বা সম্পত্তির দেখাশোনা করে বা মেনটেন করে তেমন একটি সংস্থা। কিন্তু এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিন্তু ভারতবর্ষ জুড়ে প্রচুর সম্পত্তি আছে। ভারতীয় আর্মি, ভারতীয় রেলওয়ের পরেই কিন্তু তৃতীয় সর্বোচ্চ সম্পত্তি কিন্তু এই ওয়াকফ বোর্ডের। অর্থাৎ ভারতীয় আর্মি, ভারতীয় রেলের পরে ভারতবর্ষের সবথেকে বেশি সম্পত্তির মালিক হচ্ছে এই ওয়াকফ বোর্ড। সম্পত্তি এত হলো কী করে? মেনলি ভারতবর্ষে অনেক ধর্মপ্রাণ মুসলিম ছিলেন যারা তাদের এই সম্পত্তি আল্লাহর নামে দান করে গেছেন। তার সাথে আরও একটি কারণ আছে, যখন দেশ ভাগ হয়ে যায়, দেশ কিন্তু বিভাজন হয়ে গেছিলো ধর্মের ভিত্তিতে। অনেক ধর্মপ্রাণ মুসলিম কিন্তু পাকিস্তানে চলে গেছিলেন এবং তাদের সম্পত্তি কিন্তু এদেশে পড়েছিল। আর সেই যে সম্পত্তি পড়েছিল সেই সম্পত্তিও কিন্তু এই ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে যায়। তাই ওয়াকফ বোর্ড ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক। এখন এই যে ওয়াকফ বোর্ড, এই ওয়াকফ বোর্ড কীভাবে কাজ করে মাথায় রাখতে হবে। এই ওয়াকফ বোর্ড কিন্তু একটি লিগাল এন্টিটি বা একটি আইনি সংস্থা। এই ওয়াকফ বোর্ডের
কেন্দ্রীয় স্তরে একটি কাউন্সিল আছে এবং রাজ্য স্তরে কাউন্সিল আছে। রাজ্যের মোট সারা দেশে প্রায় 30টি কাউন্সিল আছে, আর কেন্দ্রে আছে একটি সেন্ট্রাল কাউন্সিল। আর এই যে ওয়াকফ বোর্ড আছে প্রতিটি রাজ্যে বা কেন্দ্রে, এই ওয়াকফ বোর্ডের যে মেম্বার আছে সেই মেম্বার কারা কারা হয়, মনে রাখতে হবে যে ওয়াকফ বোর্ডের প্রত্যেকটি মেম্বার কিন্তু অবশ্যই মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে। এই বোর্ডের মধ্যে একজন থাকেন চেয়ারম্যান, তার সাথে দুজন গভর্নমেন্ট নমিনি অর্থাৎ সরকার থেকে মনোনীত দুজন ব্যক্তি, অবশ্যই তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। এমনকি এমএলএ বা এমপি যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তার সাথে মুসলিম ধর্মের ব্যক্তিদের, তার সাথে মুসলিম ধর্মের বিষয়ক যে এক্সপার্ট বিশেষজ্ঞ বা স্কলাররাও থাকে কিন্তু এই বোর্ডে। আর তার সাথে থাকে যে হাইকোর্টের যে বার কাউন্সিলের একজন মেম্বার থাকেন যিনি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বা মুসলিম ধর্মাবলম্বী মানুষ। অর্থাৎ বুঝতে পারলাম যে এই বোর্ডে সমস্ত ব্যক্তি কিন্তু মুসলিম ধর্মের ব্যক্তি। এখন এই বোর্ড কীভাবে কাজ করে বা এই বোর্ড কি কাজ করে? এই বোর্ড মেনলি কী করে, যে সেন্ট্রাল বোর্ড আছে, সেন্ট্রাল কাউন্সিল আছে, সে সেন্ট্রাল কাউন্সিল স্টেট কাউন্সিলগুলিকে নির্দেশ দেয় কোনো একটি বিষয়ে। তার সাথে তারা কেন্দ্র সরকারকে অ্যাডভাইস দিতে পারে বা পরামর্শ দিতে পারে, বা রাজ্য সরকারকেও কিন্তু পরামর্শ দেয়। আর এই ওয়াকফ বোর্ডে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি ট্রান্সফার করা বা সেই সম্পত্তিতে কোনো সরকারি কাজে করার ক্ষেত্রে বা সেই সম্পত্তি বিষয়ক কোনো আইনি জটিলতা দেখা গেলে এই ওয়াকফ বোর্ড কিন্তু সিদ্ধান্ত নেন। এবং মাথায় রাখতে হবে যতগুলো মেম্বার থাকেন তাদের মধ্যে 2/3 মেম্বারের ভোটেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো আইন বিষয়ক ক্ষেত্রে। এখন এই ওয়াকফ বোর্ডের যে হিউজ সম্পত্তি, এই হিউজ সম্পত্তি নিয়ে কিন্তু একাধিক গোলমাল আছে বা সমস্যা আছে। কি সমস্যা আছে সেগুলো আমরা দেখে নেব। মেনলি হিউজ অ্যাসেট, সারা দেশে ওয়াকফ বোর্ডের প্রচুর অ্যাসেট, আর এত অ্যাসেট আছে যে অ্যাসেটগুলো কিন্তু সঠিকভাবে মেনটেন করা হচ্ছে না, অর্থাৎ সঠিকভাবে সেগুলিকে দেখাশোনা করা হচ্ছে না। মেনলি কি হয় যে ভারতীয় আর্মি প্রথম সম্পত্তি আছে, ভারতীয় রেলের দ্বিতীয় সম্পত্তি আছে, কিন্তু এই ভারতীয় আর্মি বা ভারতীয় রেলের কিন্তু নিজস্ব নিরাপত্তা রক্ষী আছে, কিন্তু ওয়াকফ বোর্ডের তো নিজস্ব নিরাপত্তা রক্ষী নেই, তাই এই সম্পত্তি কিন্তু সঠিকভাবে মেনটেন করা হচ্ছে না। এমনকি এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিন্তু বেআইনিভাবে অনেকে দখল করে বসে আছে, সাধারণ পাবলিক দখল করে বসে আছে, বাইরে থেকে যারা উদ্বাস্তু হয়ে আসছে তারা বসে আছে, এমনকি কিছু পলিটিক্যাল পার্টি আছে তারাও কিন্তু এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিন্তু দখল করে নিয়ে বসে আছে। এমনকি সারা দেশের বিভিন্ন কোর্টে, সে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক বা জেলা জজ কোর্ট হোক, সেখানেও কিন্তু এই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি নিয়ে একাধিক কিন্তু মামলা চলছে। অন্যদিকে বিভিন্ন রাজ্যে একাধিক মুসলিম সংগঠন অভিযোগ করে যে সেই রাজ্য সরকার ইচ্ছা করে ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে তারা অপব্যবহার করছে বা নষ্ট করছে। এমনকি সরকারি বিভিন্ন প্রকল্প স্থাপনের ক্ষেত্রেও কিন্তু এই ওয়াকফ বোর্ডের জমির উপর দিয়ে যখন স্থাপিত হতে যায় তখনও কিন্তু সমস্যা দেখা যায়। আবার ওয়াকফ বোর্ডের কাছে ক্ষমতা দেওয়া আছে, তাদেররা যদি চায় যে কোনো সম্পত্তিকে তারা দখল করতে পারে তারা ওয়াকফ বোর্ডের নামে। এখন এক্ষেত্রে দেখা যায় যে একাধিক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা বা বিবাদ লেগে যায়, কারণ ওয়াকফ বোর্ড বলল যে এই সম্পত্তিটি আমাদের ওয়াকফ বোর্ডের, যেখানে হয়তো দেখা যেতে পারে যে হিন্দু বা অন্য ধর্ম বা নন মুসলিম কোনো ধর্মের মানুষের বাস আছে বা তারা ওখানে বাসস্থান শুরু করে দিয়ে ফেলেছে। এখন অতীতে ওই জায়গাটা ওয়াকফ বোর্ডের আন্ডারে, এখন অতীতে ওই জায়গার মালিক হিসাবে ওটা হয়তো ওয়াকফ বোর্ডের আন্ডারে, কিন্তু এই সমস্যা দেখা গেলে কিন্তু একটা ধর্মীয় রায়ট লেগে যেতে পারে। এরকম ঘটনাও কিন্তু ভারতবর্ষে দেখা গেছে। তার সাথে কি আছে, এই যে ওয়াকফ বোর্ড, এই ওয়াকফ বোর্ডে বললাম এই ওয়াকফ বোর্ডে কিন্তু সবাই পুরুষ রিপ্রেজেন্টেটিভ। এই ওয়াকফ বোর্ডে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কোনো মহিলা প্রতিনিধি নেই। আর আমরা জানি যে দেশের উন্নতির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে উন্নতির জন্য অবশ্যই প্রতিটি ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব প্রয়োজন, এখানে কিন্তু কোনো মহিলাদের প্রতিনিধিত্ব নেই। অন্যদিকে আরও ঘটনা ঘটছে, একাধিক ব্যক্তি যারা চিটিংবাজ, ফ্রড, তারা কী করছে, ওই ওয়াকফ বোর্ডের জমিকে সাময়িকভাবে বিক্রি করে দিচ্ছে চিটিং করে। আর যিনি কিনছেন তিনি যদি ঠিকঠাক করে না দেখেন তাহলে তিনি কিন্তু ফেঁসে যাচ্ছেন। আর একবার যদি কেউ ওয়াকফ বোর্ডের জমি কিনে তার জমি কিন্তু সে পাবে না, কারণ যদি সেটি অলরেডি ওয়াকফ বোর্ডের জমি হয়, আপনি যদি অনেক টাকা খরচা করেও কিনেন তাহলে কিন্তু সম্পত্তি আপনি ভোগ করতে পারবেন না। এখন ওয়াকফ বোর্ড নিয়ে ভারতীয় সংসদে যে একাধিক বিল আগে পাস হয়েছে সেগুলো একবার দেখে নেব। স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে প্রথম ওয়াকফ বোর্ড বিল পাস হয়েছিল 1954 সালে, হচ্ছে জওহরলাল নেহরুর
সময় এই বিলে সরকার এই ওয়াকফ বোর্ডকে ক্ষমতা দিয়েছিল যে তারা যেন এই ওয়াকফ বোর্ডের এত সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলি সঠিকভাবে মেনটেন করে, আর ওয়াকফ বোর্ডের সম্পত্তি যাতে অপব্যবহার নয় সেটা তারা দেখাশোনা করে। অন্যদিকে 1995 সালে বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয় তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সরকারের উপরে মুসলিম সম্প্রদায়ের মানুষের একটু রেগে গেছিলেন। স্বাভাবিক, কোনো ধর্মীয় সম্প্রদায়ের যদি মসজিদকে ভেঙে দেওয়া হয় অবশ্যই সেই ধর্মের মানুষের কিন্তু মন খারাপ হবে বা তাদের খারাপ লাগবে। তাই এই মুসলিম ধর্মাবলম্বী মানুষের বা সংখ্যালঘু মানুষের যে ধর্মীয় যে সমস্ত সৌধ আছে বা ধর্মীয় সম্পত্তি আছে তা বাঁচানোর জন্য বিভিন্ন নরসিমা রাও সরকার নতুনভাবে একটা বিল পাস করেছিল। আর যে বিলে কিন্তু এই ওয়াকফ বোর্ডকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল, অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া হয়েছিল যে ওয়াকফ বোর্ড কিন্তু যে জমি তাদের ওয়াকফ বোর্ডের বলে তারা মনে করেন যদি সত্যি সেটি ওয়াকফ বোর্ডের হয় তাহলে যে কোনোভাবে কিন্তু তারা সেটিকে দখল করে নিতে পারে, এমন কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছিল ওয়াকফ বোর্ডকে। এমনকি 2013 সালে মনমোহন সিংয়ের সরকারের সময় কিন্তু ওয়াকফ বোর্ড বিল পাস হয়েছিল, সেখানেও কিন্তু ওয়াকফ বোর্ডকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। অন্যদিকে 2022-23 সালে কিন্তু ভারতীয় পার্লামেন্টে প্রাইভেট মেম্বার বিল কিন্তু ওয়াকফ বোর্ডের উপরে কিন্তু একটা টেবিল হয়েছিল। মেনলি প্রাইভেট মেম্বার বিল মানে কি, সরকার পক্ষ নয়, কোনো ব্যক্তি বা কোনো এমপি যদি পার্সোনালি কোনো বিল স্থাপন করেন সেটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল। এখানে কিন্তু বিজেপির একজন এমপি কিন্তু এই বিল উত্থাপিত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ওয়াকফ বোর্ডকে ভেঙে দেওয়া হোক এবং ওয়াকফ বোর্ডের সমস্ত ক্ষমতা নিয়ে নেওয়া হোক। কিন্তু মাথায় রাখতে হবে ওয়াকফ বোর্ডকে কিন্তু সরকার ভাঙতে পারবে না, কারণ ওয়াকফ বোর্ড হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেই ধর্মীয় স্বাধীনতার একটি সংস্থা। তাই কোনো মতে সরকার তাদের এই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না, কারণ এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট। অন্যদিকে তাই যেহেতু ভাঙা যাবে না, তাই কেন্দ্র সরকার চাইছে এই ওয়াকফ বোর্ডের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কমিয়ে দিতে আর সরকারের ওখানে একটু নাক গলাতে বা ইন্টারফেয়ার করতে। এখন নতুন বিল যে আনা হচ্ছে সেই নতুন বিলে কি কি চেঞ্জ করা হবে, বিশেষজ্ঞরা বলছেন এই নতুন বিলে নাকি প্রায় 40 রকমের পরিবর্তন আছে। মেনলি কী করা হবে, রিডিউস পাওয়ার অফ বোর্ড, অর্থাৎ বোর্ডের যে একচ্ছত্র ক্ষমতা আছে সেই ক্ষমতা নাকি কমিয়ে দেওয়া হবে। দ্বিতীয় কথা, উইমেন রিপ্রেজেন্টেটিভকে অন্তর্ভুক্ত করা হবে, যে এই যে ওয়াকফ বোর্ড কাউন্সিলে কোনো মহিলা প্রতিনিধি নেই, কোনো মুসলিম মহিলা প্রতিনিধি নেই, এখানে মুসলিম মহিলা প্রতিনিধির যে পদ সেখানে সেটাকে নিশ্চিত করা হবে। অন্যদিকে কী করা হবে, প্রত্যেকটি জেলার যে ওয়াকফ বোর্ড আছে সেই বোর্ডে জেলার যে জেলা শাসক বা ডিএমকে অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে এই ওয়াকফ বোর্ডে শুধু কেন মুসলিম ব্যক্তিরাও থাকবে, নন মুসলিম ব্যক্তি যাতে থাকতে পারে সেরকমই কিন্তু সংশোধন নিয়ে আনতে চলেছে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, আরও কি বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ড যে কোনো জায়গা কিন্তু তাদের সম্পত্তি বলে ক্লেম করতে পারবে না। যখন তারা ক্লেম করবে কোনো জায়গাকে যেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেই ক্লেম করার আগে কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট আইনি পথে যেতে হবে, সার্ভে করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। অন্যদিকে এই ওয়াকফ বোর্ড নিয়ে যে অলরেডি যে সমস্ত ল্যান্ড ডিসপিউট আছে বা আগামী দিনে ঘটতে চলেছে বা সেগুলিকে কিন্তু আবার নতুন করে রিভিজিট করা হবে, নতুন করে সার্ভে করা হবে। এমনকি এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি যে ইললিগালভাবে লোকে দখল করছে সেটাও যাতে না হয় সেরকম কিন্তু সংবিধানের সংশোধনী আনতে চলেছে সরকার। এমনকি এই ওয়াকফ বোর্ডে যে হিউজ সম্পত্তি সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে সেটাকেও যাতে সঠিকভাবে সেটাকে দেখাশোনা করা যায় বা রক্ষণাবেক্ষণ করা যায় সেরকম কিন্তু সংশোধনী আনতে চলেছে সরকার। তার সাথে আর কি করতে চলেছে, যে ওয়াকফ বোর্ডে যে ক্ষমতা আছে, এই জমি অ্যাকোয়ার করার ক্ষমতা আছে, আর এই জমি অ্যাকোয়ার করার ক্ষমতা নিয়ে যাতে কোনো রাজনৈতিক দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেটাকেও কিন্তু এই বিলের সাহায্যে সেটাকেও কিন্তু রক্ষা করাবে এই সংশোধনীর সাহায্যে। এখন বিরোধীরা কেন এই বিলের বিরোধিতা করছে, মেনলি বিরোধীরা বা বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বী সংগঠন তারা এই বিরোধিতা করছে, তার একটা কারণ হচ্ছে এখানে বলা হয়েছে যে মুসলিম উইমেন রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ মুসলিম মহিলাদেরকেও সদস্য হিসাবে ঢোকানো হবে। এখন মুসলিম ল বোর্ড বলছে ওটা আমাদের নিজস্ব ব্যাপার, আমরা কাকে ঢোকাবো না ঢোকাবো সেটা আমাদের ব্যাপার, সরকার কিন্তু এখানে ইন্টারফেয়ার করতে পারে না। অন্যদিকে আরও কি বলা হচ্ছে যে এই ওয়াকফ বোর্ডে নাকি ক্ষমতা কমিয়ে দেওয়া হবে, আর সেটাই নাকি এই বিরোধীরা বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে ধর্মীয় স্বাধীনতা আছে যা মৌলিক অধিকার তার উপর হস্তক্ষেপ করছে এই কেন্দ্র সরকার। অন্যদিকে তারা আরও বলছে যে এই যে কাউন্সিল বোর্ড আছে ওয়াকফ বোর্ডে সেখানে নন মুসলিম ব্যক্তি যদি ঢুকে যায় তাহলে কিন্তু তাদের সংখ্যালঘুদের যে ধর্মীয় স্বাধীনতা সেটা কিন্তু
রক্ষিত হবে না বা ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা প্রতিবাদ করছে। অন্যদিকে তারা বলছে সরকার কেন কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে সংস্থা আছে সেখানে নাক গলাবে, সরকারের তো সেখানে কোনো ক্ষমতা নেই। প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের কিন্তু তাদের নিজস্ব ধর্মীয় বিষয়ক যে সমস্ত সংস্থা বা যাদের সম্পত্তি আছে তাদের রক্ষা করার অধিকার আছে, সেখানে সরকারের ইনভলভমেন্ট থাকা একদমই অনুচিত। এখন এই বিল লোকসভাতে উত্থাপন করা হয়েছে, বিরোধীরা তার প্রোটেস্ট করেছে। আমরা জানি এবারের ভোটে কিন্তু বিরোধীরা কিন্তু খুব স্ট্রং, আর তাই বিরোধীরা বলেছে এই বিলকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর জন্য যাতে রেকটিফাই করা হয়। এখন কি হয়, মেনলি এই বিল কিন্তু পাস করা কি সহজ? এখন এই বিল পাস করা একটু জটিল আছে, কারণ আমরা জানি এবারে কিন্তু বিরোধীরা খুব স্ট্রং। যদিও লোকসভায় পাস করে যায়, রাজ্যসভায় পাস করা কিন্তু সমস্যা আছে, কারণ রাজ্যসভায় কিন্তু বিজেপির বা শাসক দলের কিন্তু অনেক ক্ষমতা কমে গেছে। তবুও কেন এই বিলকে উত্থাপন করা হয়েছে? মেনলি কেন্দ্র সরকার এই বিলটাকে সামনে নিয়ে এসে একটা বিতর্ক আনতে চাইছে, যেটা পলিটিক্যাল বিতর্ক। কারণ অনেকেই ওয়াকফ বোর্ড সম্পর্কে জানে না, বা ওয়াকফ বোর্ড কী খায় না মাথায় দেয় অনেকে জানে না, আর ওয়াকফ বোর্ডের সম্পত্তি সম্পর্কে জানতে পারে। তাই একটা বিতর্ক উত্থাপন করার জন্য এই বিলকে সামনে আনা হয়েছে, যাতে দুই পক্ষের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়, একটা কন্ট্রোভার্সি হয়, বা সেখান থেকে কোনো পলিটিক্যাল গেন হতেও পারে। এখন এই বিল যদি লোকসভাতে বা রাজ্যসভাতে পাসও হয়ে যায়, বুঝতে হবে সংখ্যালঘু সম্পর্কিত বিল, আর সংখ্যালঘু সম্পর্কিত সমস্ত বিল পাস হয়ে যাওয়ার পরেও সেটা আইনে পরিণত হতে পারে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে। আর আমরা জানি আমাদের সংবিধানের যে রক্ষাকর্তা সেটা হলো সুপ্রিম কোর্ট। এখন পার্লামেন্ট যাই বিল পাস করুক না কেন, সেটা সাংবিধানিক না অসাংবিধানিক সেটা ঠিক করবে আমাদের সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্টের রায়ের উপরেই কিন্তু এটা নির্ভর করবে। এই হলো আজকের ভিডিও। আপনি ওয়াকফ বোর্ডের এই নতুন বিল নিয়ে সেটাকে সাপোর্ট করছেন না বিরোধিতা করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।